ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ত্রৈরাশিক যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ে কোষে দেখি 10.2। এর আগে বলি 10.2-র 1 থেকে 4 পর্যন্ত আমরা আগের ভিডিওতে আমরা বলে দিয়েছি। ওটা তোমরা দেখে নিও। ওই ভিডিওতে আমরা দুটো ত্রৈরাশিক পদ্ধতির আবার ত্রৈরাশিক পদ্ধতির মধ্যে দুটো পদ্ধতি আছে, দুটো পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি, সেই নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, বিস্তারিত আলোচনা হয়েছে। চারটে অঙ্ক নিয়ে দুটো পদ্ধতি তার মধ্যে আলোচনা করা হয়েছে। আর এর আগে ভিডিওটাতে সেখানে ত্রৈরাশি পদ্ধতিটা কী সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে, সেখানে দুটো রাশি আছে। আর এই ভিডিওতে আর যেখানে 1 থেকে 4 পর্যন্ত যেটা বলছি ওখানে 3টে রাশি, 3টে বা তার থেকে বেশি। এবারে আমরা যে আজকের ভিডিওতে যেটা আলোচনা করব এখানেও 3টে বা 4 থেকে বেশি রাশি থাকলে কীভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ওখানে বিস্তারিত যেহেতু আলোচনা করে দিয়েছি, এখানে আর বিস্তারিত বলবো না। এখানে যতটুকু বলার সেটা আমরা এখানে এই ভিডিওতে আলোচনা করব। মানে কী কী সমাধান, মানে 5 থেকে 9 সমাধান করব, সেগুলো ওই পদ্ধতিটা কীরকম সেটা বিস্তারিত না বলে যতটুকু বলার সেখানে এই ভিডিওতে আমরা বলবো। সেই জন্য তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখে নিও, এর আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও। ঠিক আছে, তো দুটো ভিডিও দেখলে তবে তোমরা ভালোভাবে বিস্তারিত বুঝতে পারবে সব কিছু। ত্রৈরাশি পদ্ধতিটা কী অ্যাকচুয়ালি। এবার দেখো তোমার, ঠিক আছে। আর এর আগে একটা বলি যে 10.1 কিন্তু আলোচনা করা হয়ে গেছে। 10.1-এর সবগুলো অঙ্ক যেটা সমাধান আমরা করে দিয়েছি। ওই ভিডিওটা যদি না দেখে থাকো ওটাও দেখে নিও। তাহলে চলো আজকে তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলি তোমার পাশে কিন্তু বইটা রেখো, কেন বই অঙ্কগুলো নিয়েই তো আলোচনা করব। ঠিক আছে, দেখো 5-এর যে অঙ্কটা আছে সেটা আছে, বলেছে 5 অসক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টা তুলতে পারে উপরে। তাহলে 7 অসক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার জল দিতে কত সময় লাগবে। ঠিক আছে, এবার দেখো গণিতের ভাষায় সমস্যাটি কীরকম হয়। এখানে এইভাবে লিখতে হবে, সমস্যাটি আগে গণিতের ভাষায় কী হয় সেটা তৈরি করে নিতে হবে। ঠিক আছে, এই ধরনের এগুলো আমরা বিস্তারিত বলে দিয়েছি, এখানে আর বিস্তারিত বলছি না। এখানে শুধু দেখে নাও কীভাবে করেছি। যে পাম্পের ক্ষমতা এখানে 3টে রাশি পেয়েছি, তাই তো 3টে রাশি এখানে হবে। আমি বলেছিলাম 3টে রাশি বা তার বেশি, 3টে রাশি আমার এখানে আছে। ঠিক আছে, এর আগের ভিডিওতে 3টে 2টো সব কিছু আলোচনা করে দেওয়া হয়েছে। 3টে রাশি তাহলে কীভাবে হয় সব কিছু আলোচনা করে দেওয়া হয়েছে এখানে, সেই জন্য শুধু বিস্তারিত বলবো না, শুধু দেখে নাও কীভাবে আমরা করেছি, সমাধানটা করেছি সেটা দেখে নাও। দেখো এখানে পাম্পের ক্ষমতা এখানে ছিল কি 5 অসক্ষমতা, প্রথমে জলের পরিমাণ কত 36 লিটার আর সময়টা 8 ঘন্টা, তাই প্রথমটার জন্য হয়ে গেল। দ্বিতীয়টার ক্ষেত্রে কী বলেছে 7 অসক্ষমতার পাম্প এত লিটার জল কত ঘন্টায় বার করবে, এটা হচ্ছে বিষয়। তাহলে এই হয়ে গেল আমাদের যে অঙ্কটা বলেছে তার গাণিতিক রূপ। ঠিক আছে, এই সমস্যাটা হয়ে গেল। এবারে কাজ হচ্ছে, পরের কাজ এদের মধ্যে সম্পর্ক বার করা। এই 3টে রাশির মধ্যে কী সম্পর্ক আছে দেখো, সেই বার করতে গেলে নিয়মটা কি, প্রথমে একটাকে স্থির ধরতে হবে। দুটো রাশির মধ্যে এই 3টে রাশি, তার মধ্যে এটা তো বার করতে হবে না, এই দুটো নিয়ে কাজ। এটা দেখো এই দুটোর উপরে এটা বিচার হবে। এটাকে যদি আমি স্থির ধরি, প্রথমে আমি কি পাম্পের ক্ষমতাটাকে একই রাখছি। ঠিক আছে, মানে এটাকে ধরো হাত চাপা দিলাম, পাম্পের ক্ষমতাটা হাত চাপা দেওয়ার অর্থ হলো পাম্পের ক্ষমতা এখানে একই আছে। ঠিক আছে, তখন জলের পরিমাণ কী আছে দেখো 36,000 থেকে 63, মানে বাড়ছে। তখন জলের পরিমাণ বাড়লে তাহলে সময়টা বেশি লাগবে না কম লাগবে, যেহেতু পাম্প তো একই ক্ষমতা একই ক্ষমতার একটা পাম্প বসিয়েছো, সময় আর বেশি জল তুলছো তাহলে সময়টা বেশি লাগবে অবশ্যই, তাই তো। তাই এখানে লেখা হয়েছে দেখো পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ বাড়ালে সেই জল তুলতে পাম্পের বেশি সময় লাগবে। এই হয়ে গেল। দ্বিতীয় অপশানটা কি, দ্বিতীয় অপশানে এটাকে হাত চাপা দিচ্ছে, হাত চাপা দেওয়ার অর্থ মানে এটাকে স্থির রাখছে, মানে জলের পরিমাণ আমার স্থির আছে। তাহলে একটা পুকুর থেকে তুমি সব জল তুলতে চাও, মানে সেই পুকুরের জলের পরিমাণ স্থির। এবার কী করছি, তুমি প্রথমে একটা পাম্প দিয়ে তুললে যার ক্ষমতা 5 অসক্ষমতা, তাহলে তারপরে ক্ষমতাটা বাড়াচ্ছ 7। তাহলে প্রথমটার 5 অসক্ষমতাযুক্ত একটা পাম্প চালালে যত সময় লাগবে 7 অসক্ষমতাযুক্ত পাম্প চালালে কি সেই সময় লাগবে, তার থেকে কম সময় লাগবে নিশ্চয়ই, তাই না? কারণ যেহেতু এর ক্ষমতাটা বেশি তাহলে এখানে কম সময় লাগবে। তাহলে দেখো সেইটাই লেখা হয়েছে, জলের পরিমাণ একই রেখে পাম্পের ক্ষমতা বাড়ালে ওই পরিমাণ জল তুলতে পাম্পের কম সময় লাগবে। তাহলে এই দুটো সম্পর্ক আমাকে লিখে নিতে হবে, কেন ওই সম্পর্ক দুটোই কাজে লাগবে। তাহলে এবার দেখো নির্ণয় সময় তাহলে কী হবে, এখানে যেটা আছে 8, এখানে দেখো 8 আছে, এই 8-এর সঙ্গে কোনটা গুণ হবে, কোন ভগ্নাংশ দুটো গুণ হবে সেটাই হচ্ছে বিচার্যের বিষয়। 8-এর সঙ্গে প্রথমটার ক্ষেত্রে কী পেয়েছি, বেশি সময় লাগে। কখন বেশি সময় লাগে বলেছি, যখন এটা ধ্রুবক থাকে, তখন এই দুটোর মধ্যে সম্পর্ক এই ভগ্নাংশটা বেশি, মানে 1-এর থেকে বড় ভগ্নাংশ দেখবো। 1-এর থেকে বড় ভগ্নাংশ কোনটা,
63,000 যেহেতু 36,000 থেকে বড়, তাই যার লবটা বেশি যে ভগ্নাংশ সেটা তো একের থেকে বড় ভগ্নাংশ, সেই জন্য উপরে 63,000 নিচে 36,000 হয়ে গেল। এই ভগ্নাংশটা পেয়ে গেলাম। তারপরে কোন ভগ্নাংশের গুণ হবে? এই দুটোর মধ্যে। এবার এই দুটোর মধ্যে 5-এর 7 হতে পারে বা 7-এর 5, কিন্তু কোনটা নেবো হচ্ছে কম সময়, তার মানে একের থেকে কম যে ভগ্নাংশ, মানে 5-এর 7 একের থেকে কম ভগ্নাংশ, তাই সেই ভগ্নাংশে গুণ করা হয়েছে। বুঝে গেল? এইভাবে প্রতিটা অঙ্কর ক্ষেত্রে এই একই নিয়ম ফলো করব। ঠিক আছে? এবারে কাটাকাটিগুলো যেটা হয় সেটা পেয়ে গেলাম। দেখো 10 ঘন্টা আমরা পেয়ে গেছি। তাহলে কি দেখতে পাচ্ছি? অতএব 7 অক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগে। ঠিক আছে? এই আমাদের অঙ্কটা হয়ে গেল। বোঝা গেল? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এই নিয়মে প্রতিটা অঙ্ক হবে। 6 দাগের অঙ্কটা দেখো। 6 দাগেরটা বলেছি, একটা কারখানায় 5 অশ্বক্ষমতা ও 3 অশ্বক্ষমতা দুটি মোটর আছে। 5 অশ্বক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্বক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হয় ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করতে বলেছে। তাহলে এখানে ওই নিয়মে দেখো, গণিত ভাষায় সমস্যাটি হলো বলে 3টি এখানে রাশি হবে: মোটরের ক্ষমতা, সময় আর বিদ্যুৎ খরচ। 5 একক ক্ষমতাযুক্ত মোটর 8 ঘন্টা চললে 20 একক খরচ হয়। এবার 3 অসক্ষমতাযুক্ত হলে 10 ঘন্টা চললে কত বার করতে হবে। তাহলে এবার দেখো, একই ক্ষমতা সম্পন্ন মোটর যখন এটাকে একই রাখছে, তাহলে মোটর বেশি সময় ধরে চললে, এখানে বেশি আছে 10, বেশি সময় ধরে চললে তাহলে বিদ্যুৎ খরচ কী হবে? বিদ্যুৎ খরচটা বেশি হবে, যেহেতু বেশি সময় ধরে চলছে তো বেশি হবে। এবার দেখো, সময় নির্ধারিত থাকে। এবার যদি সময় নির্দিষ্ট, মানে একই সময় ধরে চললে, যদি একই সময় ধরে চলছে, কোন একবার 5 অশ্বক্ষমতা সম্পন্ন মোটর, সেখান থেকে ক্ষমতাটা কমে যায়। যদি ক্ষমতাটা কমে যায় তখন বিদ্যুৎ খরচটা কমে যাবে, তাই তো? যত ক্ষমতা বেশি হবে তাদের বিদ্যুৎ খরচটা বেশি হবে, যেহেতু সময়টা নির্দিষ্ট আছে, একই সময় ধরে চলছে। তাহলে এখানে ক্ষমতাটা কম, বিদ্যুৎ খরচটা কম হবে দ্বিতীয় ক্ষেত্রে যখন সময়টা নির্দিষ্ট। বোঝা গেল? এবার আমাদের নির্ণয় বিদ্যুৎ খরচ কত, 20-র সঙ্গে গুণ হবে। যে উপরটা বলেছিল কি বিদ্যুৎ খরচটা বেশি, সেই জন্য 10-এর 8 গুণ হয়েছে, আর এখানে কম হবে বিদ্যুৎ খরচ, তাই 3-এর 5 গুণ হয়ে গেল। একের থেকে কম ভগ্নাংশ, একই নিয়মে, আগের মতো একই নিয়মে এইগুলো হয়ে যাবে। এবার কাটাকাটি করে দেখা গেল 15 একক। তার মানে 3 অশ্বক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে 15 একক বিদ্যুৎ খরচ হবে। ঠিক আছে? এই হয়ে গেল অঙ্কটা। নিশ্চয়ই বুঝতে পেরেছ? বুঝতে না পারলে কমেন্ট করো। ঠিক আছে? বলে দেবো আরোবার। কোন জায়গাটা বুঝতে পারো ঠিক সেই জায়গাটা উল্লেখ করে কমেন্ট করো, বলে দেবো। এবার দেখো পরের অঙ্কটা যেটা আছে, দেখো পাশে কিন্তু বইটা রাখবে অবশ্যই। গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি আছে। 12 দিনে 237টি শাড়ি বুনতে পারেন। এবার পুজোর সময় 10 দিনের মধ্যে বলেছে 300টি শাড়ি বুনতে হবে। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? আছে 10 জন, আরও কতজন নিয়োগ করলে সময় মতো ওই কাজটা করতে পারবে, তাই তো? দেখো, তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে সমস্যাটা কী তৈরি হবে? শাড়ির সংখ্যা, সময় আর তাঁতির সংখ্যা। শাড়ির সংখ্যা যখন 210 জন, তখন 14 জন তাঁতি তারা 12 দিনে কমপ্লিট করতে পারতো। এখন শাড়ির সংখ্যা বেড়ে 300 জন হয়েছে, 10 দিন সময় দিয়েছে। তাহলে তখন আমি কতজন আমার তাঁতি লাগবে সেটা বার করবো আগে। দেখো, সেটা করতে গিয়ে প্রথমে কী করছি, নির্দিষ্ট সংখ্যক শাড়ি, শাড়িটাকে নির্দিষ্ট রাখছি, শাড়িটাকে একই রাখছে বুনতে হলে। তাহলে সময়টা যদি কমে, আর দেখো 12 থেকে 10 হয়েছে মানে কমেছে, সময় কমলে তখন কি হবে? তখন তাঁতির সংখ্যা বাড়াতে হবে, নিশ্চয়ই তাঁতির সংখ্যা বাড়াতে হবে, যেহেতু সময়টা কম, শাড়ির সংখ্যা নির্দিষ্ট। এইদিকে নির্দিষ্ট সময়টা একই আছে, সময় একই আছে, এবার শাড়ির সংখ্যা বাড়ছে, তখনও তাদের সংখ্যা বাড়াতে হবে, তাই তো? সেক্ষেত্রে তাদের সংখ্যা বাড়াতে হবে, দুটো ক্ষেত্রে আমাকে তাদের সংখ্যা বাড়াতে হচ্ছে। তাহলে অতএব নির্ণয় তাঁতের সংখ্যা হবে 14 ইন্টু 14, মানে এই 14টা, ঠিক আছে? 14 ইন্টু কোনটা নেব? 12/10, মানে যেটা একের থেকে বড় ভগ্নাংশ। আবার কটা? যেটা একের থেকে বড় ভগ্নাংশ 300/210, এই দুটো গুণ করব। ঠিক আছে? মানে প্রথমটার জন্য এইটা গুণ, আর দ্বিতীয় শর্তটার জন্য এটা গুণ। ঠিক আছে? এটা মাথায় রাখবে। এই হয়ে গেল। এইভাবে কিন্তু অঙ্কগুলো, প্রতিটা অঙ্ক বলেছি, প্রতিটা অঙ্কের ক্ষেত্রে বলছি একই নিয়ম, এবার করব। এবার কাটাকাটিগুলো দেখা যাচ্ছে 24 জন, তাহলে 24টাকে উত্তর না, এখানে বলা হচ্ছে আরও কতজন তাঁতি লাগবে, সেটা তো 14 জন। আর ওই 300টা শাড়ি বুনতে তো 24 জন লেগেছে, তাহলে আরও কতজন লেগেছে? তাহলে 24 থেকে 14 বিয়োগ করো, বিয়োগ করলে আমি পেয়ে যাবো আরও, তাহলে কতজন লেগেছে বোঝা যাবে, আরও তাহলে 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও 24 থেকে 14 বিয়োগ আরও 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। তাহলে এই হয়ে গেল আমাকে অঙ্কটা, বোঝা গেল? এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। আর পরবর্তী অঙ্ক চলো দেখে নিই। 8-এর অঙ্কটা দেখো, বলেছে একটা সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে সেটা ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করতে বলেছে। তাহলে দেখে নেওয়া যাক। দেখো,
গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে দেখো, সময়, কাজের পরিমাণ আর লোক সংখ্যা যেটা বার করতে বলে সবসময় বলে সেটা ডান দিকে রাখবে, তাই ডান দিকে রাখা হয়েছে। দেখো প্রথমে দেখো 3 দিন, ভালো করে লক্ষ্য করো, 10 দিনের জন্য কাজের বরাত পেয়েছে, সংস্থাটি 280 জন লোক করেছে, তার জন্য 280 জন লোক করেছে, কিন্তু কাজ হয়েছে কি 3 দিন কাজ হয়েছে, 3 দিন পর কাজটির 1/4 সম্পূর্ণ হয়েছে। তার মানে 3 দিনে কতটা কাজ হয়েছে? 1/4, 1/4 3 দিনে কাজ হয়েছে। আর লোক সংখ্যা কত? ওই 280 জন লোকই কাজ করেছে 3 দিন, তাই তো? তাহলে সময়টা 3 দিনে 1/4 কাজ হয়েছে 280, তার পড়ে আছে এখন কত? পড়ে আছে 1 থেকে 1/4 বিয়োগ করতে 3/4 পড়ে আছে, আর এখন সময় কতটা পড়ে আছে? 10 দিনে শেষ করতে বলেছিল, এখন পড়ে আছে তাহলে 10 থেকে 3 বিয়োগ মানে 7 দিন পড়ে আছে, তার মানে 7 দিনে 3/4 করতে হবে, তার জন্য কতজন লোক লাগবে, তাই তো? সেটা আগে আমরা বার করে নিই। দেখো তাহলে তারপরে বুঝতে পারবো আর কতজন লোক নিয়োগ করতে হবে, তাই তো? 280 জন লোক আছে, তার সঙ্গে আর কতজন লোক করলে ওই 7 দিনে 3/4 আমরা কমপ্লিট করে দিতে পারবো, সেটা আমাদের বিচার্য বিষয়। তার জন্য সম্পর্ক তৈরি করে নিতে হবে। দেখো নির্দিষ্ট সময়, যদি সময়টা নির্দিষ্ট থাকে তাহলে কাজের পরিমাণ যদি বেড়েছে, দেখো 1/4 আর 3/4 মধ্যে কোনটা বড়? 3/4 বড়, তার কাজের পরিমাণটা বেড়েছে, কাজের পরিমাণ বাড়ালে লোক সংখ্যা তাহলে বাড়াতে হবে, তাই তো? যেহেতু সময়টা নির্দিষ্ট, ব্যাস। তারপরে কাজের পরিমাণ নির্দিষ্ট আছে, এবারে কাজের পরিমাণটা নির্দিষ্ট একই আছে, একই কাজ করতে হবে, তাহলে সেখানে সময়টা বাড়ানো হয়েছে, সময়টা বেড়ে গেছে, তাহলে লোক সংখ্যা তাহলে কমালে হবে, তাই তো? যেহেতু সময়টা বেড়ে তাহলে লোক সংখ্যা কমাতে হবে, তাই লোক সংখ্যা কমাতে হলো। এই হয়ে গেল দুটো সম্পর্ক। এবার দেখো সেখান থেকে অতএব নির্ণয় লোক সংখ্যাটা কত আসবে? নির্ণয় লোক সংখ্যা 280-র সঙ্গে গুণ হবে। দেখো একবার এটার ক্ষেত্রে যখন এটা স্থির ছিল, তেমন এটা বা এটা এর ক্ষেত্রে কোনো যদি বাড়াতে হবে বলেছে লোক সংখ্যা, তাহলে এটা 3/4 বা 1/4 গুণ হবে, 3/4 যেহেতু বড়, 3/4 1/4, আর তার সঙ্গে এটা কমাতে হবে বলেছে, তার মানে 3/7 গুণ হলো। এবার কাটাকাটি করলে যেটা পড়ে থাকে দেখো সেটা হচ্ছে 360 জন আমরা পেলাম। 360 উত্তর না, এখানে হচ্ছে আরও কত? 280 জন ছিল, আর এখানে 7 দিনে ওটা 3/4 সম্পূর্ণ করতে 360 জন লাগবে, তাহলে আরও কতজন দরকার হলো? আর 360 থেকে 280 বিয়োগ হবে, তাহলে আর 360 থেকে 280 জন মানে 80 জন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে। বুঝে গেল? অঙ্কটা এখানেই শেষ। এবারে দেখো পরবর্তী অঙ্কটা কী আছে। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। এবার 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করতে পারে। এবার 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে হলে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে সেটা বার করতে বলেছে। ঠিক আছে, দেখো এটার ক্ষেত্রে আগে গাণিতিক সমস্যাটা কীভাবে হয় দেখো। গণিতের ভাষায় সমস্যাটি কী হলো যে কাপড়ের পরিমাণ, সময় আর হস্তচালিত তাঁতের সংখ্যা। প্রথমে আমরা হস্তচালিত তাঁতের সংখ্যাটা বার করে নেব, তারপরে বার করব যন্ত্রচালিত তাঁত কত লেগেছে। ঠিক আছে, কেন কি যন্ত্রচালিত আর হস্তচালিত তাঁতের ক্ষমতার একটা সম্পর্ক বলে দেওয়া আছে, সেখান থেকে বার করে নিতে পারবো। তাহলে আগে আমরা বার করে নিই হস্তচালিত তাঁতের সংখ্যাটা কত আমরা পাই। দেখো সেই জন্য আমরা সম্পর্কটা কী গান করেছি যে 1080টা কাপড়ের পরিমাণ, কাপড় 1080 মিটার কাপড় বানাতে 18 দিনে বানাতে 12টি হস্তচালিত তাঁত লাগে। আর 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে বানাতে তাহলে কত হস্তচালিত তাঁত লাগে সেটা আমাদের বার করে নিই। ঠিক আছে, এই হচ্ছে সমস্যাটা, সেখান থেকে আমরা বার করব। দেখো এখানে নির্দিষ্ট পরিমাণ কাপড় তৈরি করতে সময়টা এখানে কমালে, তাই তো? সময়টা ওখানে এখানে কাপড়ের পরিমাণ প্রথমে নির্দিষ্ট রাখা হয়েছে। এবার সময়টা ওখানে কম ছিল, তাই তো? সময়টা দেখো ছিল 18 থেকে 15 দিনে করতে হবে বলেছে, তাহলে 15 দিন যে তার সময়টা তাহলে কমছে, তাহলে সময় কমলে তাহলে হস্তচালিত তাঁতের সংখ্যা কী হবে? বাড়াতে হবে, যেহেতু কম সময়ের মধ্যে আমাকে করতে হচ্ছে, তাহলে তাঁতের সংখ্যাটা বাড়াতে হবে। ঠিক আছে, এবারে তারপরে হচ্ছে আবার নির্দিষ্ট সময়ে কাপড় বুনতে, এবারে সময়টাকে নির্দিষ্ট রাখছি, একই সময় এটা সময়টা নির্দিষ্ট রাখলাম। বুনতে হলে এবার কাপড়ের পরিমাণ বাড়লে, কাপড়ের পরিমাণ দেখো বেড়েছে, ছিল হচ্ছে 1080, সেখান থেকে 700 মিটার কাপড় তৈরি করতে হবে, তাহলে বেড়েছে। বাড়ালে হস্তচালিত তাঁতের সংখ্যা নিশ্চয়ই বাড়াতে হবে, যেহেতু নির্দিষ্ট সময় করতে হবে আর কাপড়ের পরিমাণটাও বেড়েছে, তাহলে তাঁতের সংখ্যাটাও বাড়াতে হবে, তাহলে দুটো ক্ষেত্রে আমাকে বাড়াতে হচ্ছে। সেই জন্য নিম্ন হস্তচালিত তাঁতের সংখ্যা সমান তাহলে হয়ে যাবে কি যে 12 সঙ্গে গুণ হবে কত? দেখো বাড়াতে হচ্ছে মানে 18/15 গুণ ইন্টু 2700/1080 গুণ করলে কাটাকাটিগুলো দেখো পেয়ে যাবো 36টি আমাদের হস্তচালিত তাঁতের প্রয়োজন হচ্ছে। এবারে আরেকটা কি শর্ত দেওয়া আছে, দেখো দেওয়া আছে যে একটা যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা সমান একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.1/4 গুণ। ঠিক আছে, সেটাই সেখান থেকে আমরা দেখে নিচ্ছি। দেখো সেখান থেকে আমরা পাচ্ছি
যে একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা সমান কী পাচ্ছি, 4-এর 9 ইন্টু একটি মানে 4-এর 9টি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা। তাহলে এখানে 36টি হস্তচালিত তাঁতের ক্ষমতা সমান কী হয়ে যাবে, 4 ইন্টু 36/9টি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা। তার মানে পেয়ে যাচ্ছি 16টি যন্ত্রচালিত তাঁত। মানে 36টি হস্তচালিত তাঁত মানে পেয়ে যাচ্ছে 16টি যন্ত্রচালিত তাঁত। তাহলে এখানে আমাদের যেহেতু জানতে চেয়েছিল যে কতগুলো যন্ত্রচালিত তাঁতের প্রয়োজন হবে, তাহলে পেয়ে যাচ্ছি কত, যে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে 16টি যন্ত্রচালিত তাঁত আমাদের লাগবে। তাহলে অঙ্কটা বোঝা গেল তাহলে, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের অঙ্ক। এই 9 পর্যন্ত আমরা করবো বলেছিলাম, 9 পর্যন্ত আমাদের হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে। তোমরা প্রতিটা অঙ্ক বুঝতে পেরে, যদি না বুঝতে পারো, কোন কোন জায়গায় বুঝতে পারো না সেটা তোমরা বলো। আশা করি আমি ভালোভাবে বুঝে দিতে পেরেছি তোমাদের। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি খুঁটে খুঁটে বলেছি। আর তোমাদের আরও বলি যে আরও ভালোভাবে বুঝতে গেলে তোমরা বিস্তারিত, আমি কিছু কিছু এখানে বলিনি, যেগুলো তোমার আগের ভিডিওতে বলে দিয়েছি, সেখানে সেই ভিডিওগুলো ভালো করে দেখো। মানে এই যে 1 থেকে 4 পর্যন্ত যে ভিডিওটা আমরা আপলোড করেছি, 1 থেকে 4 পর্যন্ত অঙ্কর ক্ষেত্রে, ওই ভিডিওটা, আবার তার আগে যে ভিডিওটা আপলোড করেছি, ঠিক আছে, মানে দৈরাশি পদ্ধতি কী সেই সম্পর্কে আলোচনা করেছি। এই দুটো ভিডিওটা কিন্তু ভালো করে দেখে নিও, তবেই এই ভিডিওগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। এখানে তো আমি সমাধানটা করে দিয়েছি, শুধু কীভাবে করতে সেগুলো, ওখানে বিস্তারিত বলা আছে আরও। এখানেও কিছুটা বলে দিয়েছি, ওখানেও বিস্তারিত বলা আছে, তোমরা ওই ভিডিও দুটো দেখে নিও। তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।